আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি রাসেল এবং আমি আপনাদের কাছে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা প্রোগ্রাম নিয়ে, যেটির নাম ভূত.com। আজকে ভূত.com-এর একেবারেই প্রথম পর্ব। জানি না কেমন হবে। যদি আপনাদের সহযোগিতা পাই, যদি আপনাদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণের ঘটনা পাই, তাহলে হয়তো বহুদূর এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখব। তো যাই হোক, আশা করছি সবাই ভালো ছিলেন এবং আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েই ফিরে আসা। আশা করছি পুরোটা সময় খুব জমজমাট কাটবে আপনাদের। তো আমি শুরুতেই শুরু করতে চাই একটা ঘটনা দিয়ে, যে ঘটনাটি আমাকে পাঠিয়েছেন কেউ একজন। ভূত.com। আজ যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব তা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা। ওর নাম জাহিদ এবং বাড়ি ঝালকাঠি জেলায়। গল্পটি ওর মুখ থেকে শোনার কারণে আমি আমার ফ্রেন্ডের বর্ণনা মোতাবেক বলছি। প্রায় ৬-৭ বছর আগে আমার গ্রামের বাড়ির এক ঘটনা। আমার গ্রামের পাশের গ্রামেই একটা মেয়ে, নাম তার লাভলি। মেয়েটির বয়স ১২-১৩-র কাছাকাছি। ওরা তেমন আর্থিকভাবে সচ্ছল ছিল না। সে হঠাৎ করে কিছুদিন যাবৎ অস্বাভাবিক আচরণ শুরু করে, যেমন অকারণেই হাসা, বিড়বিড় করে কথা বলা, যাকে তাকে ধরে ধাক্কা দেয়া এবং প্রায় সময়ই বিভিন্ন গাছে উঠে বসে থাকা। নিশ্চিতভাবেই তাদের পরিবারের মহা চিন্তার কারণ ছিল মেয়েটি। এই ধরনের আচরণ তার ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছিল। প্রায় ৩ মাসের মতো অতিবাহিত হওয়ার পর ওই মেয়েটির বাবা মা এর প্রতিকারের জন্য এক হুজুরের শরণাপন্ন হন। হুজুর সব ঘটনা শোনার পরে ওই মেয়েটির বাবা এবং মায়ের সাথে তাদের বাড়িতে যায়। হুজুর ওদের বাড়িতে গেলে সে দেখতে পায় যে তখন মেয়েটি একটি গাছে উঠে বসে আছে। স্বাভাবিকভাবেই অনেক লোক জড়ো হয় সেখানে। নিচ থেকে অনেক ডাকার পরেও মেয়েটি গাছ থেকে যখন নামছিল না, তখন তার বাবা যে কোনো একজন লোককে যে গাছে উঠতে পারে তাকে গাছে ওঠার জন্য বলল। সেখান থেকেই একজন লোক গাছে উঠল তাকে নামানোর জন্য, এবং সেখানেই ঘটে এক মর্মান্তিক ঘটনা। অনেক চেষ্টার পরও যখন মেয়েটি কিছুতেই নামতে চাচ্ছিল না, তখন গাছ থেকে হঠাৎ করে সে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মেয়েটি মারা যায়। এরপরে ওখানে হৃদয় বিদারক ঘটনার বর্ণনা নাইবা দিলাম। ঘটনার এখানেই শেষ নয়, যেটা হলেই ভালো হতো, সেটা হলেই ভালো হতো। এবং এর পরে অনেক দিন অতিবাহিত হলো, সবকিছু স্বাভাবিক নিয়মে চলছিল। এতক্ষণ যা বলছিলাম সবই ঠিক ছিল, কিন্তু এখনকার ঘটনা অবিশ্বাস্য কিছুই, যেটা সহজে বিশ্বাস হওয়ার কথা নয়। ওই মেয়েটি মারা যাওয়ার প্রায় ১.৫ মাস পরেই গ্রামে এক অচেনা মেয়ের আবির্ভাব, যে কিনা বোবা। গঠন, আকৃতি এবং চেহারায় ওই মেয়েটির সঙ্গে অবিশ্বাস্য মিল। তাকে দেখে গ্রামের সবাই আঁতকে ওঠে। কিন্তু মেয়েটি যেহেতু বোবা, তাই তাকে কোনো প্রশ্ন করার সুযোগ নেই, কিছু জানারও সুযোগ নেই। ওই বোবা মেয়েটি গ্রামে আসার পর থেকেই যে মেয়েটি মারা গিয়েছিল তার বাবা প্রায় প্রতিদিন রাতে অসম্ভব রকমের আজে বাজে স্বপ্ন দেখা শুরু করেন, এবং ওই বোবা মেয়েটি মৃত লাভলির বাবাকে দেখলেই কিছু বলার চেষ্টা করত। একদিন মধ্যরাতে লাভলির বাবা টয়লেটে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠে। লাভলির কবরটা ছিল তাদের ঘর থেকে ২৫-৩০ মিটার দূরে। টর্চ লাইট নিয়ে বাহিরে বের হওয়ার পর সে যা দেখতে পেল তা হয়তো তার জীবনে ঘটে যাওয়া সেরা ভয়ানক ঘটনা। টর্চটা মারার পর হয়তো তার অজান্তেই টর্চের আলোটা গিয়ে পড়েছিল ওই কবরের ওপর। সে দেখতে পেল যে কাফনে মোড়ানো একটি লাশ ওই কবরের পাশে পড়ে আছে এবং তার মেয়ের কবরের ওপরের অংশ ফাঁকা। এই বিভৎস দৃশ্য দেখার পরে তিনি এক চিৎকারে ঘরে গিয়ে অজ্ঞান হয়ে পড়লেন। যেহেতু তার স্ত্রী ঘটনার কিছুই জানেন না, তাই ওই রাতের মতো তাকে মাথায় পানি দিয়ে দুজনেই ঘুমিয়ে পড়লেন। ভোর হওয়ার পরে আশেপাশের লোকজন সহ সবাই ঘুম থেকে উঠলে তারাও ওই একই দৃশ্য দেখতে পায়, এবং তারা আরও দেখতে পায় যে মৃত লাভলির কবরে কোনো লাশ নেই। কাফনের কাপড়ের মাথার অংশ খুলে তারা দেখতে পায় যে সেটা লাভলিরই লাশ।
এবং এতদিন হওয়ার পরেও ওই লাশটিতে তেমন কোনো পচন ধরেনি। এবং এখানে আরো আশ্চর্যজনক হল, সেদিন থেকেই সেই বোবা মেয়েটিকে আর গ্রামে দেখা যায় না। এটাই ছিল মোহাম্মদ সাজ্জাদুর রহমান রনির পাঠানো ঘটনা। এতক্ষণ আপনারা শুনলেন। জানি না কেমন লেগেছে আপনাদের। যদি ভালো লাগে তাহলে আমাদের SMS করে জানাবেন, যদি খারাপ লাগে তাহলে আমাদের SMS করে জানাবেন। কি ধরনের ঘটনা আপনারা জানতে চান, কি ধরনের ঘটনা শেয়ার করলে আপনাদের ভালো হয় সেটা জানতে চাইবেন। আসলে এটা আমাদের হাতে কিছু নেই, পুরোপুরি আপনাদের হাতে। আপনারা যে ঘটনা পাঠাবেন সেই ঘটনায় আমরা আপনাদেরকে শোনাবো। যারা পাঠাবেন তাদেরকে আমরা স্টুডিওতে নিয়ে আসবো। এবং আমি দেখতে পাচ্ছি অনেক SMS এসছে। আমাকে মাজহারুল ইসলাম লালবাগ থেকে লিখেছেন, তিনি নতুন জয়েন করেছেন ভূত FM এ। ওয়েলকাম টু ভূত FM, এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাব। আমাকে অনি আনাম SMS করেছেন বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ময়মনসিংহ থেকে, এবং তিনি গত ফ্রাইডেতে হ্যাপি নিউ ইয়ার বলেছেন সবাইকে, বাট আমি সেটা পড়িনি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। অ্যান্ড ডেঞ্জার ম্যান চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, ভাইয়া শীত লাগছে, এবং তিনি আমাদের সাথে এই মুহূর্তে আছেন। এরপরেও আখি আমাদেরকে খুলনা থেকে SMS করেছেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন প্রমি, লিখেছেন ভাইয়া তিনি লেপে নিচে শুয়ে শুয়ে ভূত FM শুনছেন। রনি আমাকে SMS করেছেন, লিখেছেন আই লাভ ভূত FM। এবং আমাকে ফাহিম SMS করেছেন যাত্রাবাড়ি থেকে, আর তিনি তার আম্মু আর তার বোন সবাই মিলে শুনছেন এবং অনেক ভালো লাগছে তার কাছে ঘটনাগুলো। শালিকা নিয়ে ভূত FM শুনছেন। হলুদ ময়মনসিংহ লিখেছেন এভাবেই। অন্তর হৃদয় লিখেছেন ফ্রম রাজশাহী, ঝাল ঝাল ভয় করছে। ওকে। মামুন আমাদের লিখেছেন যে তিনি আমাদের সাথে নতুন জয়েন করেছেন। থান্ডার বয় ময়মনসিংহ থেকে SMS করেছেন দ্য বস গৌরীপুর থেকে। ফেসবুক সৌমিক ময়মনসিংহ থেকে। আওয়াজ চট্টগ্রাম থেকে বাবু আমাদের SMS করেছেন। সোহরাওয়ার্দী হল রাজশাহী ইউনিভার্সিটি থেকে। চট্টগ্রাম থেকে আমাদের SMS করেছেন একজন, নাম লেখেননি, ইমা আমাদের SMS করেছেন। এছাড়াও SMS করেছেন বৃষ্টি অ্যান্ড অনিক আমাদের SMS করেছেন। টার্জেন ভূত SMS করেছেন মিল্টন। SMS করেছেন সেজুতি অ্যান্ড আরেকজনের নাম আমি পড়তে পারছি না। আমাকে সাজিদ SMS করেছেন। সুদীপ্তা আমাদের SMS করেছেন আমাদেরকে আরো একজন, নামটা পড়তে পারছি না। রিদওয়ান আমাদের SMS করেছেন। এছাড়া আরো অনেকে। সো আমি SMS নিয়ে আবারও ফিরে আসবো। তার আগে যারা অনেক কষ্ট করে আমাদের সাথে এই মুহূর্তে এসে উপস্থিত হচ্ছেন, স্টুডিও পর্যন্ত যারা এসছেন, তাদের সাথে কথা বলবো। এবং তার আগে ছোট্ট একটা ব্রেক, অবশ্যই আমার জন্য না, মাসুমের ইশারায়। ভদ্রলোকের এক কথা একটি ব্রেকের পরে ফিরে এসছে আবারও ভূত FM হন্টেড বাই এয়ারটেল নিয়ে। আর সেই সাথে আমাদের সাথে আজকে আমাদের গেস্টরা যারা উপস্থিত আছেন তাদের সাথে আমরা এখন কথা বলবো। এবং প্রথমেই আমি কথা বলবো স্যামের সাথে। স্যাম, আপনার ফ্রেন্ডের নামটা একটু বলবেন? পলাশ। ইউ অ্যান্ড পলাশ, আপনাদের দুজনকে অনেক অনেক থ্যাঙ্কস। ইউ হ্যাভ কাম অল দ্য ওয়ে ফ্রম রাজশাহী, রাইট? ধন্যবাদ রাসেল ভাই, আপনাকেও। ওকে, সো আপনারা রাজশাহী থেকে এসেছেন, কিভাবে এসেছেন আমাদের একটু জানান শুরুতেই। ভাই অনেক কষ্ট, সেই 12টার সময় উঠছি বাসে আর 10টার সময় নামছি, তারপরে তো আপনার এখান থেকে হাঁটতে 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 নিচে আবার লিফট বন্ধ। ওকে, এটা অফ দ্য রেকর্ড বললে ভালো হতো। এনিওয়েজ, আমরা ঘটনায় চলে যাব। আচ্ছা, যাই হোক, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আপনার কাছে কি বেশ কিছু ঘটনা রয়েছে। আপনি থ্যাঙ্কস আরো একবার যে আপনি রাজশাহী থেকে এসেছেন অনেক কষ্ট করে, অনেকটা পথ পাড়ি দিয়ে এবং অনেকটা সময় লেগেছে। মানে প্রায় আপনার জার্নিটা কতক্ষণ ছিল? অলমোস্ট 10 ঘন্টা জার্নি করে এসেছেন। তারপরে আপনি এখন ঠিক আছেন। সো আমরা ঘটনায় যাই। প্রথমে শুরু করছি রাসেল ভাই আমার চাচার কাহিনীটা নিয়ে। আমার চাচা আর্মিতে আছে, সে খুব সাহসী একজন মানুষ। তারপরেও তার কবুতরের খুব শখ। আচ্ছা, আপনি সাপের ঘটনাটা দিয়ে শুরু করবেন না? সাপের ঘটনাটা আগে শুনি, সাপের কামড়ে। আচ্ছা, রাসেল ভাই যে ঘটনাটা আপনাকে লিখে পাঠাইছিলাম, আমি ইমেল করছিলাম, সেটা আমার ছোট চাচার ঘটনা। ছোট চাচা যখন মারা যায় তখন আমরা পাবনা থেকে আমাদের কাছে খবর আসে যে আমার চাচা মারা গেছে। তো আমরা খুব তাড়াতাড়ি
আমাদের গ্রামের বাসায় চলে আসি। রাজশাহীতে আমার গ্রামের বাসা। তো এসে দেখি আসার পরে 5 মিনিট পরে দেখি মারা গেছে। মারা গেছেটা আমরা তখনই বুঝতে পারলাম যখন তার নাক মুখ দিয়ে রক্ত পড়ছিল। আচ্ছা, এর ভিতরে আমরা বুঝতে পারলাম যে তিনি এখন মারা গেছে। আর সেদিনটা খুব খারাপ ছিল, কারণ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আর ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার কারণে চারিদিকে মানে কাদার যে আভাসটা এটা পাওয়া যাচ্ছিল। তো সবার চিন্তা ছিল যে তাড়াতাড়ি মাটি দিয়ে দিতে হবে। যখন সবাই এরকম করে, তো কবরটা খুঁড়ে রাখার পরে যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো কবরের ভিতরে পানি জমে যায়। আচ্ছা, প্রায় আধ হাত মতো পানি জমে যায়। তো ওইভাবে একটা লাশ কবর দেওয়া কখনোই সম্ভব না। তাই গ্রামে সাধারণত করে কলা গাছ কেটে কবরের নিচে যতটুকু জায়গা পানি জমে আছে ততটুকু জায়গাতে ছোট ছোট করে কলা গাছ কেটে তার উপরে লাশটা দেওয়া হয়েছিল। আচ্ছা, তো এইভাবে আমরা দাফন কাফন সব সমাপ্ত করে মাটি টাটি দিয়ে সবাই বাসায় যার যার বাসায় শেষে ফিরে গেল। তো আমি আব্বু সবার সাথে বসে গল্প করছে যে সে কিভাবে মারা গেল। তো সাধারণত সবকিছু করার পরে ঘুমানোর আগে সবাই হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে ঘুমাতে যায়। তো আমি চিন্তা ভাবনা করছিলাম যে বাসা থেকে বের হয়ে কল, তো একা একা ভয়ে যাইতে পারতেছিলাম না। তো আমার চাচি বললো চলো বাবা আমি আর তুমি যাই। তো কলের দূরত্ব আর হচ্ছে কবরের দূরত্বটা 20 কদম এরকম হবে। আর কলটা যে পজিশনে আছে সে পজিশন থেকে কবরটা একেবারে সরাসরি দেখা যায়। আচ্ছা, এই পরিস্থিতিতে আমি যখন কবরের সাইড দিয়ে কলের মানে টিউবওয়েলের কাছে যাই, তখন দেখি যে হচ্ছে সাদা কে যেন বসে আছে। আচ্ছা, আমি আর ভয়ে তাকাই নাই। তো চাচি দেখতে পাইছে পুরোটা দেখতে পাওয়ার পরে চাচি বলছে যে বাবা চলো তাড়াতাড়ি বাসায় চলে যাই। ঠিক আছে, তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। তো বললো যে আমি বললাম যে পানি নিবেন না? তো বললো যে না, পরে পানি নিয়ে যাবো। বাসায় আসলাম, আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে গল্প করছি। এমতো অবস্থায় চাচির রুম থেকে একটা বিকট ধরনের আওয়াজ আসে। আচ্ছা, বাচ্চারা চিল্লালে যেরকম আওয়াজ হয় এরকম ধরনের আওয়াজ মানে আমাদের কানে আসে। তো আমরা সাধারণত মনে করছি যে চাচাতো ভাইগুলো চিল্লাচিল্লি করছে। আচ্ছা, তারপরেও না, ক্রমশ হয় আওয়াজটা বেড়ে যাচ্ছে। যখন আওয়াজটা বাড়তে শুরু করলো তখন আমরা সবাই দৌড় দিয়ে চাচির রুমে গেলাম। চাচির রুমে যেয়ে দেখি যে অগোছালো অবস্থা। তো অগোছালো অবস্থা, চাচি চিল্লাচিল্লি করছে আর খুব কান্নাকাটি করছে, কিন্তু ভয়েসটা যে চাচা মারা গেছে ওই চাচার। আচ্ছা, কিছুক্ষণের মধ্যেই মানে যারা মারা গেছেন উনি আসছে। আচ্ছা, ওনার মাধ্যম দিয়ে। তো চাচির সাথে আসার কারণটা এটাই যে চাচির গায়ে মানে জিন ওঠানামা করতো আগে থেকে। আচ্ছা, আর আগে বলেনি যে আমার দাদা মানে জিন সাধনের যে বিষয়টা থাকে এই জিন সাধনটা করতো। আচ্ছা, তো চাচির গায়ে আসছে। চাচি তখন খালি বারবার বলছে যে আমি জায়গা পাচ্ছি না, আমি এই জন্যই আমি উপরে বসে আছি, জায়গা পাচ্ছি না। তুমি কে? আম্মু যে পাশে বসে জিজ্ঞাসা করলো তুমি কে, তুমি কিভাবে এখানে আসলাম? তো বলছে যে ভাবি তুমি চিনতে পারছো না, আমি হাবি। মানে চাচার নামটা ছিল হাবি। উনি কি ওনার ভয়েসেই কথা বলছে? ওনার ভয়েসেই কথা বলছে। এবং মানে উঠানো গ্রামের যে আঙিনা থাকে, আঙিনাতে অনেক লোক ভর্তি। সবাই মানে কোন একটা শো শুনলে যে অবস্থাটা হয় ওইভাবে দেখছে। তো যখন বললো যে তুমি তো মারা গেছো, তুমি আসলা কিভাবে এখানে? তো বলতেছে যে মানুষ মারা গেলে কি আসতে পারে না, আমি কোনো জায়গা পাচ্ছি না। আর যে কবরটা দেওয়া হয়েছে চারিদিক থেকে পানি এসে আমি মানে খাড়াল যেটাকে বাঁশ দিয়ে ওই খাড়ালের সাথে ঠেকে গেছি। এই জন্য আমি উপরে উঠে বসেছিলাম আর ওরা বাইরে গেছিল, ওদের মাধ্যম দিয়ে আমি ভিতরে আসছি। তো বলছে যে আমি মানে খুব কান্নাকাটি করছে, বলছে যে কেউ আমার জন্য দোয়া করছে না, সবাই খালি কান্নাকাটি করছে। আচ্ছা, তো মরা বাড়িতে সাধারণত রান্না বান্না হয় না। তো দাদা পাশের বাসায় খাওয়া দাওয়া করতে গেছে, দাদার ভাইয়ের বাসায়। ওখান থেকে দাদাকে ডেকে নিয়ে আসা হলো। দাদাকে ডেকে সে বিক্ষুব্ধ মানে খুব জোরে চিৎকার করে উঠলো যে তুমি কেন এখানে? মানে চাচা যে মারা গেছে এটা দাদা বুঝতে পারছিল যে ও মারা যাবে। তো এই জন্য দাদার উপরে খুব ক্ষেপা। তো দাদা বলছে যে ঠিক আছে বাবা তুমি আমাকে মাফ করে দাও, যা ভুল হয়ে গেছে এটার তো আর মাসুল দিতে পারবো না, তুমি আমাকে মাফ করে দাও। তোর কোনো মাপ নাই, তোকে আমি কোনোদিনই মাফ করতে পারবো না, আর তোর ব্যবস্থা করে আমি ছাড়বো। এরকম একটা কথা বলে চাচি চুপচাপ নিস্তব্ধ হয়ে যায়।
কিছুক্ষণ পরে আবার এমন মানে খিটখিট করে হেসে এমন ভাবে আসে যে আপনার চাচির মুখের অবস্থা না দেখলে বোঝা যাবে না সে কেমন ভাবে বলছিল। তো সে বলছে যে তুমি কিভাবে মারা গেলা। সাধারণত মানুষের প্রশ্নই এটা যে তুমি যে তোমার বাবাকে দোষারোপ করছো, তুমি কিভাবে মারা গেলা। তো ওই চাচা বলছে যে আমি মারা যাইতাম না, আমাকে যদি আমার বাবা একবার কোনো দোয়া পড়ে ফু দিয়ে দিত তাহলে আমি আর মারা যাইতাম না। তো সাধারণত সবাই জানে যে কোথা থেকে সাপে কামড়টা দিছিল। তো ওটা সাপ ছিল না, কিন্তু আপনার চাচা গ্রামে সাধারণত টয়লেট থাকে না, আর গ্রামের লোকজন ভোরে বিভিন্ন জায়গায় টয়লেট করে। তো আমাদের ওইখানে একটা ঈদগাহ আছে, ঈদগাহের পাশে ও টয়লেট করতে গেছিল 2-3 বার, মানে মানা করছে 2-3 দিনের আগে, তারপরেও সে ওখানে গেছে। ওইখান থেকে যখন ফিরে আসে মানে সেদিনকেও গেছে যে আপনার অন্যরকম একটা জিনিস দেখে যে একটা অনেক সুন্দরী একটা মহিলা গা থেকে সোনা রূপা ঝরছে এরকম। তো উনি ওইখান থেকে ভয়ে দৌড় দিয়ে পালায় চলে আসে। আচ্ছা, দৌড় দিয়ে পালায় চলে এসে একটা বাড়ির কোনায় দাঁড়িয়ে আবার উকি দিয়ে তাকে দেখার চেষ্টা করে। দেন উকি দিয়ে দেখার পরেই সে বুঝতে পারে যে আমাকে কেউ ফলো করছে, আর ফলোটা করার কারণেই সে সাথে সাথে সাপরূপ ধারণ করে। তো সাপরূপ ধারণ করে ও দেখছে যে সাপরূপ ধারণ করছে। তো ওর পায়ে কাদা টাদা ভরে গেছিল। ওর নিচে ছিল একটা পুকুর, ওই পুকুরের পাড়ে নেমে পা ধুচ্ছে। ওই সাপটা দেখলো যে নামলো পুকুরে এবং ভেসে চলে আসছে ওর দিকে। তো তাড়াতাড়ি সাথে সাথে উঠে পুকুরের পাড়ে উঠলো। ওঠার পরে লুকিয়ে গেল। ওই সাপটাও কিন্তু ওর সাথে সাথে পুকুরের পাড়ে উঠে ওকে ছোবল মেরে দেয়। কিন্তু ও তাকিয়ে নিচের দিকে কোনো সাপ দেখতে পায় না। যখন পা ঝাড়া দেয় তখন সাপটা পুকুরের ভিতরে পড়ে এবং যে আওয়াজটা হয় সেই আওয়াজটা পাশে বাসা থেকেও শুনতে পায়। তারপরে মনে করে সবাই যে সাপে কামড় মারছে। সে চলে আসলো, চলে আসার পরে বাসায় চলে আসলো। বাসায় এসে বললো যে আমাকে সাপে কামড় মারছে। সাধারণত সাপে কামড় মারলে সব পাটা বেঁধে দেওয়া হয়। তো পা বেঁধে তখন অন্ধকার ছিল, মানে এখনো আলো হয় নাই, সকাল হয় নাই, পরিপূর্ণ সকাল হয় নাই। সকাল হওয়ার পরে 2 ভাই মিলে আপনার সাপের কবিরাজের কাছে নিয়ে গেছে। তো সাপে ওঝার কাছে নিয়ে গেছে, যারা সাপ বিষটি ছাড়ে। তারা বিভিন্ন রকম দেখে তারপরে ব্লেড দিয়ে খুঁচে না, কোনো বিষ নাই তার শরীরে। তো বিষ নাই, বেঁধে ধুয়ে কি করবে? বাঁধনটা খুলে দিয়ে চলে আসলো তারা বাসায় আসার পরেই যে কাহিনীটা ঘটলো, আস্তে আস্তে মানে তার শরীরটা পুরোটা অবশ হয়ে যাচ্ছে, পুরো শরীর অবশ হয়ে যাচ্ছে, পুরো হাত টাত কোনো কিছুই সে আর নাড়াতে পারছে না। যেই সাপটা তাকে কামড় মারছিল সেটা আসলেই সাপ না, একটা হচ্ছে মানে জিন, যার নাম সাপাডাকনি। সে বলছে যে সাপাডাকনি। তাকে অনেকভাবে সে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু আমার দাদা বুঝতে পারছিল যে তাকে বাঁচানো সম্ভব না। তাকে যদি বাঁচায় তাহলে আমার দাদারই কোনো ক্ষতি হয়ে যাবে, আর সে ওই জন্যই ওকে আর বাঁচাতে যায়নি, মানে ওনার ছেলেকে। তো দাদা এই নিয়ে মানে পরে অনেক কান্নাকাটি। তো সাপটা যে সাপাডাকনিটা ওই জিনটাকে আমার দাদাই নিয়ে আসছিল। নিয়ে আসার পরে কোনো জায়গা দিতে পারে নাই, কোনো খাবার দিতে পারে না। এর জন্যই তাকে এই চরম মূল্যটা দিতে হয়েছে। ঠিক আছে, আমরা পরবর্তী ঘটনায় যাই। পরবর্তী ঘটনায় চলে যাই। আমাদের সাথে আরো একজন আছেন, আপনার নামটা একটু বলবেন প্লিজ। হ্যালো লিসেনার্স, আমি রাশেদ। স্পেশালি থ্যাঙ্কস টু রাসেল ভাইয়া, ইউ মোস্ট ওয়েলকাম। ওকে, আর আসলে একটু সিক ছিলাম। আমার এখানে আসার বিষয়ে আমাকে যারা ইন্সপায়ার করেছে একটু থ্যাঙ্কস জানাই সবাইকে। মাহফুজা আন্টি, স্বর্ণা, সম্রাট, শুভ, লিটন ভাই, ফারুক ভাই, টুটুল ভাই, রক, ইমাম, সবাইকে শুভেচ্ছা। ওকে, সো আপনার শুরু করছেন আপনি আদমজির ঘটনা দিয়ে, রাইট? আপনি আদমজিতে বহুদিন ধরে ছিলেন এবং সেইখানে ছোটবেলা থেকে আপনি অনেক উইয়ার্ড এক্সপেরিয়েন্স হয়েছে আপনার। সো কি ছিল সেই ঘটনাগুলো শুনে? নর্মালি আমি আমার শৈশব টোটালি ওটা কেটেছিল আদমজিতে। তো আদমজিতে আমরা ওখানে স্টাফ কোয়ার্টারে থাকতাম। তো এই ঘটনাটা ঘটেছিল, ওই সময় আমি ছোট ছিলাম, আমি ক্লাস 2-তে পড়তাম। ওই সময় আমার বড় 2 ভাই বোন ছিল। তো ঘটনাটা ঘটেছিল আম্মুর সাথে। তো আম্মু এবং আব্বুর সাথে, দুজনের সাথে।
আম্মু এবং আব্বু থেকে আমরা শুনেছি পর্যায়ক্রমে বিষয়টা, সেটা হলো আমরা যে স্টাফ কোয়ার্টারে থাকতাম ওইখানে জায়গাটা আগে হসপিটাল ছিল। আচ্ছা। তো হসপিটাল ছিল, পরবর্তীতে হসপিটাল ক্লিয়ার করে ওখানে স্টাফ কোয়ার্টার করেছে গোডাউনের পিছনে। আচ্ছা। তো আমরা যেখানে থাকতাম আমাদের বাসাটার ঠিক সামনে বিশাল একটা আম গাছ ছিল, আর বের হয়ে যাওয়ার জন্য দুটো রাস্তা ছিল। বাম দিকে যে রাস্তাটা সেটা হলো সবাই ইউজ করে, আর ডান দিকে যে রাস্তাটা সেটা জাস্ট শর্টকাট, বাট ওই রাস্তাটা গিয়েছে টোটাল একটা স্ট্রেট লেফটিনে টয়লেট যেটা ওখানে গিয়েছে ফরএভার। তো একদিন আমার আব্বু আমার দাদার সাথে দেখা করতে গিয়েছিলেন আরিচা। তো আব্বু আম্মুকে বলে গেছে যে ফিরতে লেট হবে, আমাদেরকে নিয়ে যেতে আম্মু শুয়ে পড়ে। তো ওদিন বিকালে আমরা খেলাধুলা করছিলাম বাসার বাইরে, আম্মু আমাদেরকে তাড়াতাড়ি ডাকলো, ডাকার পরে যে তোমরা বাসায় চলে আসো। আমাদের আম গাছের একটু পাশেই আমাদের মোরগ এবং মুরগির যে খোয়ারটা থাকে ওটা ছিল। তো আম্মু খোয়ারটা সবগুলো মোরগ মুরগিকে ঢুকিয়ে আম্মু ওটা লক করে দিল নিজের হাতে, আমাদেরকে ভিতরে ঢুকালো। ভিতরে ঢুকানোর পর আমাদেরকে বললো তোমরা যাও। আমরা ভিতরে চলে আসলাম, আম্মু বের হয়ে গেছে, রুম থেকে বের হয়ে গেছে। তো পরবর্তীতে এটা আমরা আম্মুর কাছে শুনলাম, সেটা হলো আম্মুর গেটটা লক করে দেখলো যে আম গাছ থেকে শিগাও অথবা এই টাইপের কোনো কিছু একটা পড়েছে। আম্মু স্পষ্ট ওটা দেখলো, দেখার পরে আম্মুর কাছে এটা মনে হলো যে এটা অস্বাভাবিক বড়। তো এটা আস্তে আস্তে গেল। তখন আম্মু প্রথমে ভাবলো যে এটা নর্মাল ঘটনা, হয়তো আসছে মোরগ মুরগি কিছু খাওয়ার জন্য। ওটা আস্তে আস্তে করে খোয়ারের সামনে গেল। তখনই আম্মু একটা খুব অদ্ভুত একটা বিষয় দেখলো, সেটা হলো দরজাটা অটোমেটিক খুলে গেছে খোয়ারের। আম্মু চুপ করে আছে, খুলে যাওয়ার সাথে সাথে মোরগ মুরগি সবগুলো এক একটা করে ডাকাডাকি করে ওরা বের হয়ে যাচ্ছে। বের হয়ে কোনোটা উড়ে যাচ্ছে, কোনোটা পাশে দৌড়ে চলে যাচ্ছে। বাট সবচেয়ে অদ্ভুত যেটা, আম্মা ভাবলো হয়তো ও ধরে একটাকে নিয়ে চলে যাবে, ও কিচ্ছু করতেছে না, ও চুপচাপ দাঁড়িয়ে আছে খোয়ারের সামনে, আর সবগুলো মোরগ মুরগি বের হয়ে যাচ্ছে। এটা দেখে আম্মু ভয় পেল এবং আম্মুর কাছে এটা অস্বাভাবিক ঘটনা মনে হলো। আম্মু ব্যাক করে রুমে চলে আসলো। তো রুমে চলে আসার পরে এসে আম্মু টিএনটি থেকে আমার খালুকে ফোন দিল। খালু আবার আদমজিতে জব করতো। খালুকে বললো যে রুমে আসো, বাসায় আসো। খালু বললো ঠিক আছে, আমি পরে আসবো। তো আম্মু আমাদের সবাইকে নিয়ে শুয়ে আছে। দেন আব্বু আসতেছিল, ব্যাক করতেছিল। তো আব্বু আর ঘুরে যায়নি, শর্টকাট যে রাস্তাটা সেটাই আব্বু ইউজ করতেছে। তো আব্বু নর্মালি রাতের বেলা ওখান দিয়ে আসতেছে, ড্রেন পাশে ছিল। আব্বু সিগারেট খেতে খেতে আসতেছিল। তো সিগারেট খেতে খেতে যখন আসতেছিল, তো ওখান দিয়ে একটা ঘটনা আছে যে এখানে অনেক সময় অনেকে চলাফেরা করে, এর জন্য ওখানে সিগারেট কিংবা ওখানে কেউ প্রস্রাব করতে বসতো না। তো আব্বু ওটা মাথায় ছিল না। তো আব্বু হঠাৎ করে শুনতেছে যে লাঠির ঠুক 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 আওয়াজ যেগুলো শুনতেছে। একটু পরে আব্বু দেখলো যে আব্বুর সামনে দিয়ে একজন বৃদ্ধ টাইপের লোক, পাঞ্জাবি পরা, কোট টাইপের পরা, এই ধরনের উনি হেঁটে আসতেছে। তো আব্বু করলো কি, সিগারেট টানতেছে, ওনাকে পাশ কাটিয়ে আব্বু চলে যাচ্ছে। একটু সামনে যখন গেল তখন উনি ডাক দিল আব্বুকে, ডাক দিয়ে বললো যে নাম ধরে ডেকেছে। হ্যাঁ, নাম ধরে ডাকলো। ডেকে আব্বুকে বললো যে তুমি জানো না আমার সামনে সিগারেট খাওয়া যায় না, আর তুমি আমাকে সালাম দাওনি কেন? তখন আব্বু ভাবলো কি স্টাফ কোয়ার্টারে অন্য কেউ, কারো হয়তো মুরব্বী টাইপের কোনো আত্মীয় আসছে। আব্বু রেসপেক্ট করে ওনাকে সিগারেটটা ফেলে দিল এবং ওনাকে বললো যে আমার ভুল হয়ে গেছে। এটা বলে আব্বু আর একটু সামনে আগালো। সামনে আগানোর পর আব্বু কি যেন মনে করে আব্বু পিছনে তাকালো। সাথে সাথেই পিছনে তাকিয়ে আব্বু দেখলো যেটা উনি নেই। ওকে, উনি নেই। এটা যখনই দেখলো আব্বু, তখন আব্বু বুঝে গেছে, তখন আগের কথাগুলো মনে পড়ে গেছে যে হ্যাঁ এখানে তো প্রবলেম আছে। তখন আব্বু করলো কি, সাথে সাথে আর একটা সিগারেট ধরিয়ে ফেললো। সিগারেট ধরিয়ে খুব দ্রুত বাসায় আসলো। এসে দরজা নকটক করে আম্মুকে উঠালো। রুমে ঢুকে আব্বু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কোনো কিছু করেনি। আম্মুকে বললো না খাবো না, শুয়ে পড়লো আব্বু। আম্মু আর কিছু বলেনি। আম্মু এক পাশে শুইলো, আব্বু একদম আমরা মাঝখানে ছিলাম, আর এক পাশে শুইলো। তো অনেকটা সময় গেল। সময় যাওয়ার পর হঠাৎ করে আম্মু গঙ্গানের আওয়াজ শুনতেছে। আব্বু অনেক বাজেভাবে গঙ্গাচ্ছে। তো যখন গঙ্গাচ্ছে তখন আম্মু পাশ থেকে ধাক্কা দিচ্ছে, বাট আব্বুর কোনো হচ্ছে না, বেড়ে যাচ্ছে সাউন্ডটা। তখনই আম্মু ওনার পাশে যে ব্যাড লাইটের ইয়ারটা ছিল, সুইচটা ছিল, আম্মু ওটা জ্বালালো। এখন আম্মু যখন জ্বালাচ্ছে তখন কিন্তু আম্মু তাকিয়েছিল আব্বুর দিকে। আম্মু জ্বালালো, জ্বালিয়ে দেখলো ঠিক আম্মু যেটা আমাদেরকে বলেছিল ম্যাক্সিমাম 1 years হবে, ম্যাক্সিমাম 1 বছরের একটা বাচ্চা ছেলে, কালো কুচকুচে, আব্বুর ঠিক বুকের উপরে বসে আব্বুর গলায় 2 হাত দিয়ে চেপে ধরে আছে। আচ্ছা, 2 হাত দিয়ে চেপে ধরে আছে। এটা যখন আম্মু দেখলো, আম্মু আর কোনো কথা বলার কোনো শক্তি পাচ্ছে না। আম্মু জাস্ট তাকিয়ে আছে। ও আম্মুর দিকে বাবা তাকালো, ডান দিকে ফিরে তাকালো। ডান দিকে ফিরে তাকানোর পর আম্মুর চোখ টোক দেখে আম্মু একদম হতবাক। ও সাথে সাথে আব্বুর বুক থেকে
যে বয়সে বাচ্চারা হামাগুড়িও দিতে পারে না। ও আব্বুর বুক থেকে একটা লাফ দিল মশারির একদম লাস্ট প্রান্তে, যেটা খাটের প্রান্তে, সেখানে গেল। ওখান থেকে আরেকটা লাফে জানালা দিয়ে, বাট জানালা বন্ধ করা ছিল, ভ্যানিশ, টোটাল ভ্যানিশ। তখন আম্মু তাকালো, আব্বুর গলায় নখ বসে গেছে। তখনই আব্বুকে ধাক্কা দিল, ধাক্কা দিয়ে উঠালো, আব্বু উঠলো। তো উঠানোর পর আব্বুকে একটু পানি খাওয়ালো, বাট ঘটনাটা আম্মু আব্বুর সাথে শেয়ার করেনি। পরের দিন সকালবেলা আম্মু যা দেখেছে তা আব্বুকে বললো, ইভেন আব্বুর সাথে যা যা হয়েছে আম্মু যেটা দেখলো সেটাও আব্বুকে বললো। সকালবেলায় আমাদের ওখানে একজন মাজুর টাইপের লোক থাকতো, উনি একটু ফরেস্ট গার্ড ছিল, ওনাকে আনলো, এনে কিছু দোয়া টুর করে দিল। তখন ওই মাজুর টাইপের লোকটা আমাকে দেখে বলেছিল, আপনার একমাত্র ছেলে তো, ও শনিবার এবং মঙ্গলবারটা ওকে একটু কেয়ারফুলি রাখবেন, আদারওয়াইজ এই ডেগুলোতে ও কোনো প্রবলেম হতে পারে। সমস্যাটা কেন হয়েছিল এটা কি বলেছে নাকি? নর্মালি উনি যখন সমস্যাটার কথা বলেছে, সমস্যাটার কথা ওই হুজুর যেটা বললো যে নাম্বার 1 প্রবলেম ছিল গাছ থেকে যেটা নেমেছে, এটা অদ্ভুত টাইপের একটা বিষয়, এটার কাছে ওনার কাছে কোনো ব্যাখ্যা নেই, বাট এমন হতে পারে অন্য কিছু। বাট আব্বুর সাথে যেটা ঘটেছিল সেটা উনি বলল, যে ভদ্রলোকের সাথে আব্বুর সাথে দেখা হলো, উনি যেহেতু সিগারেট খাওয়া পছন্দ করে না, সালাম দেয়নি, আব্বু ওনাকে ক্রস করতেছিল সিগারেট খেতে খেতে, এতে উনি রাগান্বিত হয়েছে, রাগান্বিত হয়ে উনি ওই বাচ্চা রূপে এসে, না কারণটা আপনি আমাকে বলেছেন, এখন ঠিক মনে করতে পারছেন না হয়তো, যে কারণটা ছিল এরকম যে ওইখানে সম্ভবত একটা হসপিটাল ছিল। রাইট, এটা তো ফার্স্টেই বলেছি, ওখানে হসপিটাল ছিল। আর স্বাভাবিকভাবে তো এটা বুঝে যায়, হসপিটাল যখন থাকে, হসপিটালে অনেক ধরনের বিষয় হয়, ছোট বাচ্চা, অনেক নবজাতক মারা যায়, অনেকে ওখানে আপনার সিজার করে করে ফেলে, অনেক বাচ্চারা যারা দুনিয়াতে আসবে তাদেরকে দুনিয়াতে আসার সুযোগ দেওয়া হয় না, তাদেরকে এর আগেই করে ফেলে, আপনার অপারেশন করে। এখানে এরকম অনেক ধরনের ঘটনা, অনেক ধরনের ঘটনা। ওই দিনই আপনার আর কোনো কিছু হয়েছিল? হ্যাঁ, ওই দিনে যেটা হয়েছিল, আমাকে সকালেই বলেছিল, হুজুর বলেছিল যে ওকে একটু দেখে শুনে রাখেন। দেন দুপুরের দিকেই হবে, সিনিয়র যারা ভাই ছিল ওনারা খেলতে যাচ্ছে, ফুটবল নিয়ে যাচ্ছে, হাডুডু খেলবে নদীর পাড়ে, শীতলক্ষা নদীর পাড়ে। তো আমাকে সবাই আদর করতে বললো চলো, আমি চলে গেছি, আম্মু তো আর সবসময় দেখে রাখবে না, তো চলে গেলাম। ওনারা খেলাধুলা করতেছিল, আমি পাশে দাঁড়িয়েছিলাম, আমার স্পষ্ট মনে আছে। আর পরবর্তীতে আমি নিজেকে আবিষ্কার করলাম পানির মধ্যে, আমি একবার ডুবতেছি, একবার উপরে উঠতেছি, একবার ডুবতেছি, একবার উপরে উঠতেছি, এমন ঝাপসা সব দেখা যাচ্ছে। তো নর্মালি যারা শীতলক্ষা নদীতে পাড়ে গিয়েছে তারা পাড় থেকে জেটিটা অনেক দূরে, জেটিটা হলো যেখানে মাল খালাস করে, রাইট। তো আমি প্রায় জেটির কাছে চলে গেছি, অনেক দূর পাড় থেকে জেটি অনেক দূর, জেটির প্রায় কাছে চলে গেছি। পরবর্তীতে এরা আমাকে কিভাবে উঠালো, কিভাবে জানলো, আমি কোনো কিছুই জানি না। বাট আশ্চর্যের বিষয় হলো যেটা, যখন আমাকে উঠালো বাসায় নিয়ে গেল, আমি এক ফোঁটা পরিমাণ পানি খাইনি। ওকে, ফাইন। তো আমরা যে ঘটনাটা শুনছিলাম, সেই ঘটনাটার সবচাইতে বেস্ট পার্ট যেটা ছিল সেটা হচ্ছে যে আমি রাতের বেলায় আপনি যখন ঘুম থেকে উঠবেন এবং আপনার যদি হঠাৎ করে ঘুম ভাঙে এবং আপনি যদি এরকম একটা অদ্ভুত দৃশ্য দেখেন, যে কোনো একটা বাচ্চা যে কিনা একদম কুচকুচে কালো, এবং মনে হয় মানুষের মতো, মানুষের গায়ের রঙের মতো কালো না, সেটা যে তার শরীরটা কালো ছিল এবং চোখগুলো অদ্ভুত টাইপের ছিল, লাল টাইপের। আমার দিকেও যখন তাকালো, তো এরকম উদ্ভট কিছু যদি দেখেন তাহলে বুঝতেই পারছেন যে কি অবস্থা হবে, এবং যেটি আপনার মশারি না তুলে মশারি ভেদ করে চলে যেতে পারে, বন্ধ জানালা ভেদ করে চলে যেতে পারে। আমি জানি না, আমাদের কাছে যে ঘটনাটা এরপরে শুনবো সেটাও একটা ওই যে বামন রিলেটেড ঘটনা, তো এরকম কিছু হতে পারে কিন্তু। সো সেই ধরনের ঘটনা হতেই পারে। আরো একবার জানাই যে শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। কিছু SMS পড়ে ফেলে আমাকে লিখেছেন হাসিন, ঢাকা চট্টগ্রাম রোডে ড্রাইভ করছেন তিনি, এবং তিনি ঢাকায় ব্যাক করছেন, এবং তিনি বলছেন যে আজকে তার খুব অসম লাগছে এই শোটা শুনতে, তিনি শুনছেন অনেকদিন পর, তিনি ভয় পাচ্ছেন। ওকে, সো থ্যাংকস ফর বিং উইথ আস। ডিভিডি ফ্রম ওয়ারি, তিনি লিখেছেন রাসেল ব্রো, সবার SMS পড়ো কিন্তু আমার SMS পড়ো না। আমি এখন আপনার SMS পড়ছি, সো আমি পড়ি না এই কথাটা কিন্তু একদম ঠিক না, বলতে পারেন যে সুযোগ পাই না। সৌরভ আমাকে লিখেছেন, সৌরভ আমাকে লিখেছেন আমার ভাই সাজিদকে নিয়ে শুনছি, তার এইজ হচ্ছে 6। ওকে, সো সাজিদ অনেক সাহসী, বুঝতে পারছি। ইমন কাফরুল থেকে লিখেছেন ভাইয়া চরম কাহিনী। ডক্টর ফারজানা গ্রিন রোড থেকে লিখেছেন যে আই জাস্ট ইগারলি ওয়েট এভরি ফ্রাইডে ফর ভূত এফএম। থ্যাংক ইউ আমাদের সাথে এতদিন পরিচিত থাকার জন্য এবং প্রতি ফ্রাইডেতে অনেক মনে করে আমাদেরকে শোনার জন্য। আফ্রিদা আমাদের লিখেছেন খুলনা থেকে যে শীতের কালো রাতে, ও মাই গড, শীতের কালো রাতে
একলা বসে শুনছি ভূত এফএম। ওকে, আমাকে সিলভিয়া লিখেছেন, দিস ইজ মাই ফার্স্ট SMS। আমি আপনার প্রথম SMS টি পড়ে ফেলেছি। আই এম সো লাকি। আমাকে আপনি মানে আর কখনোই ব্লেম করতে পারবেন না। রিমিক্স ঘোস্ট আমাকে লিখেছেন, রিমিক, আচ্ছা, তারপরে রিফাত তার নাম, খুলনা থেকে লিখেছেন যে তিনি ভূত এফএম শুনছেন। ডানা আজিমপুর থেকে লিখেছেন, ঠান্ডা ঠান্ডা শীতে গরম গরম কাহিনী খুব ভালো লাগছে, ভয় এবং ঠান্ডায় কাঁপছি তবু ভূত এফএম শুনছি, লিখেছেন রোজি আখি মিলি হেতেমখা রাজশাহী থেকে। আনোয়ার ময়মনসিং থেকে লিখেছেন যে আচ্ছা, হাউ আর ইউ, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো দলে। ডিকশনারি সাব্বির BM কলেজ বরিশাল থেকে লিখেছেন এবং তিনি বলেছেন যে কতগুলো SMS দিলে তুমি পড়বা। আপনাকে তার আগে প্রশ্ন করি যে কতগুলো SMS আপনি পর্যন্ত দিয়েছেন। রাজ আমাদের লিখেছেন ফ্রম বসুন্ধরা, হাই রাসেল, আমি 7 বছর বয়স তার, এবং তিনি বলছেন যে তিনি এখন শুনছেন, অনেক সাহসী বুঝতে পারছি। এনিওয়েজ, যারা SMS করছেন এবং SMS করতে চাচ্ছেন, যারা SMS করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস SMS করার জন্য। যারা SMS করতে চাচ্ছেন তাদেরকে নিয়মটা আরো একবার জানিয়ে দিই। আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ছোট একটা ব্রেকের পরে আবারও ফিরে আসছি ঘটনায়, সে পর্যন্ত সঙ্গেই থাকুন। স্টেড ইন রেডি ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমার কালেকশনে 200 কয়েন আছে আর আমার আছে 1200 স্ট্যাম্প, সব FM haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল, এবং এতক্ষণ ধরে আমরা বিভিন্ন ঘটনাগুলো শুনছিলাম। মাঝে ছোট্ট ব্রেক নিয়েছিলাম, ব্রেকের পরে আবারও ফিরে এসেছি। যারা SMS করতে চান তারা SMS করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি দেখতে পাচ্ছি অনেকে আমাকে SMS করছেন। সুমাইয়া বরিশাল থেকে SMS করেছেন এবং তিনি অনেক SMS পাঠান, তারপরে পড়া হয় না, এরকম একটা অভিযোগ করেছেন। আমি আই এম রিয়েলি সরি। বিথি লিখেছেন, আমাদেরকে SMS করেছেন এবং বলেছেন যে তিনি ভূত FM কখনোই মিস করেননি, কিন্তু তার SMS পড়া হয় না। আমি SMSটা পড়ে ফেললাম এই মুহূর্তে, অ্যান্ড আমি সরি যে আপনি SMS পড়তে পারেনি। লাভার বয় তিশাত আমাদের SMS করেছেন। এছাড়া আমাদের SMS করেছেন মাথা নষ্ট ভূত ময়মনসিং থেকে। আমাদের SMS করেছেন SI ইকবাল ফ্রম নরসিংদী। আমাদের এছাড়াও SMS করেছেন মোহাম্মদ গদ্দাফি রাজশাহী থেকে। এছাড়াও মিজান কক্সবাজার থেকে SMS করেছেন। আমাদের SMS করেছেন রাহাত। এছাড়াও আমাদের SMS করেছেন রবিউল, মাহের, সুজা, দারা, জাহিদ, অন্তর বরিশাল থেকে, আশিক, রাব্বি আমাদের SMS করেছেন। তুহিন SMS করেছেন নয়া পল্টন থেকে। এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি অমৃতা, সুজিত। এছাড়াও আমাদের SMS করেছেন সবুজ ড্যামরা থেকে। সো যারা SMS করতে চান এখনো এবং যারা SMS করতে পারছেন না বা নিয়মটি জানেন না, তাদেরকে আরো একবার নিয়মটি বলে দিই। আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের SMS পাঠাতে পারেন। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব পলাশের কাছে। অ্যান্ড পলাশ, আরো একবার থ্যাঙ্কস, ইউ হ্যাভ কাম অল দ্য ওয়ে ফ্রম রাজশাহী, অ্যান্ড আমি আসলে অনেক থ্যাঙ্কফুল আপনার প্রতি। আশা করছি যে আপনার ঘটনাটা অনেক ভালো একটা ঘটনা, আপনি আমাদের সবাইকে উপহার দিবেন। সো পলাশ, অনেক কষ্ট করে এসেছেন। জি ভাইয়া। ওকে, সো ধন্যবাদ রাসেল ভাই, আপনাকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আচ্ছা, আপনাকে বলার জন্য অনেক কিছু আছে, তো আমি আমার সেগুলো না বলে আমি আমার গল্পে যাই। আর রাঁচি থেকে আসার জন্য যারা আমাকে অনেক উৎসাহ করছে, আমি তাদের নাম না বললেই না, সো আমি এখন একটু তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই তাদের নাম বলে। সেজান, তুমি আমাকে শুনছো? জন ভাই, আমার ছোট ভাই মাসুম, সে আমাকে অনেক উৎসাহ দিচ্ছে এখানে আসার জন্য। আর অনেকেই আছে যাদের নাম বুঝি না। আমি ঘটনায় চলে যাচ্ছি। ওকে রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের আব্বুর ঘটনা। সেটা হচ্ছে রাজশাহী নহটার কোন একটি গ্রামের ঘটনা। রাজশাহী থেকে যারা শুনছো তারা অবশ্যই বুঝতে পারছো জায়গাটা কোনটা। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। কোন এক কারণে আমার ফ্রেন্ডের আব্বু তার এক ফ্রেন্ডের বাসায় যায়, যেটা ছিল কয়েকটা গ্রাম পরেই। তো তিনি তার পার্সোনাল কাজগুলো শেষ করতে করতে মোটামুটি রাত 12টা-1টা বেজে যায়। দেন তিনি ডিসিশন নেন বাসায় ফিরবে। তো যেহেতু 2-1টা গ্রাম পরেই তার বাসাটা ছিল, তিনি
স্বাভাবিক অন্যান্য দিনের মতো আজকেও সে একা একাই রওনা দিচ্ছে। তার সঙ্গে ছিল একটা সাইকেল। আর রাসেল ভাই বলে রাখি যে ওই তার গ্রামে যাবার জন্য যে পথ আছে সেই পথে একটা মোড় ছিল, সেখানে ছিল একটা বকুল ফুল গাছ। আচ্ছা। যেটি কিনা এলাকার লোকজন বলেন যে অনেক কিছু এখানে হয়, মাঝে মধ্যেই অনেকে অনেক কিছু দেখেন। তো তিনি যাচ্ছিলেন আর সেই ব্যাপারটা নিজের ভেতরেও ভাবছিলেন, তার ভেতরে একটা ফিলিংস তৈরি হচ্ছিল যে আমি তো ওই পথটা ধরেই যাব, সেখানে কিছু হয় কিনা। তো এইভাবে ভাবতে ভাবতে তিনি যখন ওই গাছের নিচে গেলেন, বকুল ফুলের গাছের নিচে, হঠাৎ করে একটু কাছ থেকে কথা বলতে হবে। ধন্যবাদ রাসেল ভাই। হঠাৎ করে তার সামনে এবং পিছে দুইটা বকুল ফুলের অনেক বড় ডাল ভেঙে পড়ল। তিনি যথারীতি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন এবং তার হাতের সাইকেলটা ভয়ে ফেলে দিলেন। তো বেশ কিছুক্ষণ পরে তিনি দেখলেন যে উনি ভাবতে থাকলেন যে হঠাৎ করে কেন আমার সামনে এবং পিছে দুইটা ডাল ভেঙে পড়লো। কিছুক্ষণ পরে উনি লক্ষ্য করলো যে এই বকুল ফুলের গাছ থেকে ডালগুলো ভেঙে পড়লো। সেই বকুল ফুলের গাছ বেয়ে অনেকগুলো ছোট বামুন মানুষ, যেটা রেডিও ফুর্তিতে অনেকবার অনেকেই বলেছে, এবং এর আগেও আমরা যেখান থেকে শুনেছি তার মধ্যে মানে অলমোস্ট রাজশাহী রহনপুর থেকে এসেছিলেন একজন, তিনি ওই এলাকারই ঘটনা বলেছিলেন। তারপর কি হলো? তারপরে উনি দেখলেন যে 15-20টা বামন গাছ বেয়ে যে ডালগুলো ভেঙে পড়েছে সেগুলোর উপরে লাফালাফি করলো, কেউ কাঁদতেছে, কেউ